নমস্কার সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা আজকের অনুষ্ঠানে। আজকে এমন একটা দিন, আজকের দিনে ব্যথা যন্ত্রণা নিয়ে কথা বলতে আমার ভালো লাগছে না ঠিকই, কিন্তু এটা ধরে নিন যে আজকে আমরা ব্যথা যন্ত্রণা থেকে মুক্তির কথা বলছি, বেরিয়ে আসবার কথা বলছি। 1433 যাতে ব্যথা মুক্ত হয়। আমরা তো সবাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাঙালি। আমরা যে যাই বলি না কেন, যাই করি না কেন, বাংলার নতুন বছরে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের রেজলিউশন হচ্ছে রোগমুক্ত বাংলা বছর। ঠিক যেরকমভাবে ইংরাজি বছরে আমরা রেজলিউশন নিয়েছিলাম, 31 তারিখে গিয়ে 31শে ডিসেম্বর গিয়ে আমরা যে প্রোগ্রাম থাকবে তাতে যদি আমি থাকি, তাহলে পুরো বছরের আমাদের যে অভিজ্ঞতা আমরা আপনাদেরকে শেয়ার করব। ঠিক তেমনিভাবে বাংলা বছরে আজকে শুরু হচ্ছে। আজকে আমরা চাই যে ব্যথামুক্ত এবং রোগমুক্ত একটা নিরোগ শরীর আপনি পান। শরীরের নাম মহাশয়, যা সওয়াবে তাই সয়, এটা এখন ঠিক নয়, হচ্ছে না এটা। আমরা যা সওয়াচ্ছি, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এমন এমন কন্ডিশন হচ্ছে যে যাতে শরীর নিতে পারছে না। অনেক সময় চিকিৎসকরা বলছেন যে মানুষ, বর্তমান এই যুগের মানুষের, এই প্রজন্মের মানুষের ইমিউনিটি পাওয়ার কমে গেছে। হয়তো কোনো অংশে ঠিক এটা। তার কারণ এখন নানানভাবে মানুষ আক্রান্ত হচ্ছেন। বাইরের দূষণ, নিজেদের লাইফস্টাইল, নিজেদের কর্মব্যস্ত জীবনের অতিরিক্ত চাপ, এগুলো মানুষকে প্রকৃতি থেকে দূরে সরিয়ে রাখছে। প্রকৃতি যে ন্যাচারাল যে ইমিউনিটি, তার থেকে মানুষ দূরে চলে যাচ্ছেন। সেই কারণের জন্যই এই অনুষ্ঠানে বসে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে বলতে হয়, ডক্টর বিনোদ শর্মাকে বলতে হয় যে আপনি সবুজ ঘাসের উপরে পা দিয়ে খানিকক্ষণ বসে থাকুন, আপনার এই ব্যথাটা কমবে। এই অনুষ্ঠানে বসেই ডক্টর শর্মাকে বলতে হয় যে আমরা ন্যাচুরোপ্যাথির দিকে যাচ্ছি, এবং যেখানে আমরা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, মানে যেগুলো আমাদের গাছ, গুল্ম, লতা পাতা, যে সমস্ত থেকে ওষুধ মূলত যার এক্সট্র্যাক্ট থেকে তৈরি হয়, সেগুলো আমরা নিজেরা তৈরি করতে চাইছি, তৈরি করার পরিকল্পনা করছি। তো এ থেকে প্রমাণ হচ্ছে যে কোথাও না কোথাও দাঁড়িয়ে আমাদের সমস্যাগুলো এখন অভিনব আকারে আসছে। এর মধ্যে এমন একটা সমস্যা যেটা হচ্ছে নিউরোপ্যাথিক পেন। এই নিউরোপ্যাথিক পেন কেন হয় এটা আমরা অনেকে জানি না, তবে এই পেনে মানে এই পেনে ভুগছেন এরকম, মানে আক্রান্ত হয়েছেন এরকম অনেক মানুষকে আমরা দেখেছি। তাদের নানান রকম নিউরোপ্যাথিক নার্ভের পেন। আমি যখন এই কথা আজকে বলছি যে আজকে টপিক রয়েছে, আমারই এখানে কলিগ ইলেকট্রিশিয়ান, সে বলছে যে আমার তো এই হাতে পায়ে বিভিন্ন জায়গায় নার্ভের পেন হয়। তো কাজে এটা অনেকের হয়, এরকম এই প্রবলেম হয়। এখান থেকে আয়ুর্বেদিক উপায়ে বেরিয়ে আসার কি উপায় রয়েছে, আজকে আমরা বাংলা বছরের প্রথম দিন এটা নিয়ে আলোচনা করব। নিউরোপ্যাথিক পেন আজকের টপিক। আর আমাদের সঙ্গে গেস্ট হিসেবে রয়েছেন ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সমস্ত সদস্য, এবং ডক্টর ভট্টাচার্যকেও নতুন বাংলা বছরের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান থেকে। নমস্কার সবাইকে, শুভ নববর্ষ। এবার যেটা মেন কথা, যে এই নিউরোপ্যাথিক পেন বা যে কোনো ব্যথা, যেটা উনি একটু আগে প্রথমে বললো যে ব্যথা মুক্ত বা রোগ মুক্ত একটা সুন্দর একটা বছর প্রত্যেকের হোক, অবশ্যই সেটা হবে। কিন্তু এই যে ব্যথার এই যে সমস্যা, আজকে আমরা ব্যথা সবাই এক কথায় বলছে ব্যথা হচ্ছে, এই হাতে ব্যথা, পায়ে ব্যথা, কিন্তু ব্যথার অনেকগুলো প্রকারভেদ রয়েছে বা সেটা স্থান হিসেবে আলাদা আলাদা রয়েছে। আপনার হাড়ের ব্যথার সমস্যা একরকম, নার্ভের ব্যথার সমস্যা একরকম, আপনার টেন্ডন, আপনার মাসেল, তার ব্যথার সমস্যা কিন্তু একরকম। প্রত্যেকটা কিন্তু ব্যথাই আলাদা আলাদা রয়েছে। আমরা একবার যাদেরই কোথাও ব্যথা হচ্ছে, আমরা ব্যথা হলেই আমাদের মাথায় একটাই জিনিস আসবে, ব্যথা হচ্ছে যে ব্যথার জন্য আমাকে ওষুধ খেতে হবে, তাহলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। এবার এই নিউরোপ্যাথিক পেইন মানে আপনার নার্ভগুলো আপনার নষ্ট হচ্ছে, আপনার পার্টিকুলার একটা জায়গার, আপনার হাতের বা আপনার পায়ের, আপনার মুখের, আপনার সারা শরীরের যে কোনো জায়গায় নার্ভ আপনার নষ্ট হচ্ছে, যার জন্য আপনার এই ব্যথাটা দেখা দিচ্ছে। ব্যথা একটি সিমটম, এটি কোনো রোগ নয়। যেরকম জ্বর কোনো একটা রোগ নয়, একটা সিমটম, ব্যথাও সেরকমভাবেই কিন্তু একটা সিমটম, সেটা কিন্তু কোনো রোগ নয়। এবার আপনার এই নার্ভের ব্যথা যখন হচ্ছে, আপনার নার্ভটা সেখানে ড্যামেজ হচ্ছে বা সেখানে নার্ভের মধ্যে কোথাও গিয়ে একটা অবস্ট্রাকশন হচ্ছে,
তো এই যে নার্ভের ড্যামেজ বা অবস্ট্রাকশন তার অনেক কারণ রয়েছে। একটা খুব কমন কারণ সেটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। সুগার থেকে, ডায়াবেটিস থেকে নার্ভ আপনার নষ্ট হচ্ছে। কিছু কিছু রেডিয়েশন থেরাপি রয়েছে, কিছু কেমোথেরাপির ড্রাগস রয়েছে, যার থেকে আপনার এরকম নিউরোপ্যাথিক পেইনের সমস্যা আসতে পারে, বা আপনার শিঙ্গলসের মতো সমস্যা, এর থেকে আপনার নিউরোপ্যাথিক পেইনের সমস্যা আসতে পারে। বা যদি আপনার কোনো ধরনের ইনজুরি হয়ে থাকে, কোনো কাট ইনজুরি বা কোনো ধরনের বড় অ্যাক্সিডেন্ট যেখানে আপনার নার্ভ ড্যামেজ হয়েছে বা নার্ভ আপনাকে কাটতে হয়েছে, বা আপনার ভেরিকোজ ভেনের মতো সমস্যা, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আপনার এই নিউরোপ্যাথিক পেন বা আপনার এই নার্ভের সমস্যা কিন্তু আসতে পারে। তো এই নার্ভের সমস্যা নিজে নিজে কখনো হয়ে যাবে না, আপনার প্রথম থেকে একটা অন্য কোনো সমস্যার জন্যই নার্ভের প্রবলেম হবে। হয়তো বা আপনার কোমরের বা ঘাড়ের হাড় ক্ষয় পাচ্ছে, হাড়গুলো ক্ষয় পেতে পেতে গিয়ে সেখানে যে নার্ভগুলো আছে সেগুলোকে নষ্ট করে দিচ্ছে, সেগুলোকে ব্যাঘাত ঘটাচ্ছে রক্ত সঞ্চালনের মধ্যে, বা তার যে নার্ভের চারপাশে যে একটা পাতলা লেয়ার রয়েছে বা তার যে কোষগুলো রয়েছে সেগুলোকে নষ্ট করে দিচ্ছে। তো কারণ অনেকগুলো রয়েছে, প্রত্যেকটা যেরকম কারণ আলাদা, প্রত্যেকটার কিন্তু চিকিৎসাটাও আলাদা রয়েছে। আমি অনেক সময় যখন পেশেন্ট দেখি তখন হাঁটুর ব্যথা তো হাড়ের সমস্যার মেডিসিন, নার্ভের সমস্যা তাই নার্ভের একটা জেনেরিক একটা নর্মাল একটা মেডিসিন, ওরকমভাবে কিন্তু আপনার সমস্যার সমাধান কোনো দিনই হবে না। আপনার হয়তো সাময়িকের জন্য আপনি আরাম পেতে পারেন, বা এমনও হতে পারে যে আপনার এই মেডিসিনগুলো আপনার রেগুলার, আপনার সুগার, প্রেশার, থাইরয়েডের মেডিসিন যেরকম চলে এই মেডিসিনগুলো সেমভাবে সারা জীবন চলে যাচ্ছে। তো অবশ্যই সেটা কোনো চিকিৎসা নয়, সেটা হচ্ছে জাস্ট আপনার এই সমস্যাগুলোকে ধামাচাপা দিয়ে রাখা। এবার এটার প্রয়োজন রয়েছে আপনার চিকিৎসা করার, তার আগে জানার যে আপনার কেন নার্ভের সমস্যাটা আপনার মধ্যে আসছে। সেটা কি কোনো ক্ষয় পাওয়ার জন্য, নাকি সেটার মধ্যে বাধাপ্রাপ্ত হওয়ার জন্য, নাকি সেখানে কোনো অন্য ধরনের সমস্যা হচ্ছে, সেটা আগে আপনাকে জানতে হবে। এবং সেটা জানলে তারপরে তার ট্রিটমেন্ট আয়ুর্বেদিক পদ্ধতিতে শুরু হতে পারে। এবং তার জন্য কি কি টেস্ট করা যেতে পারে, বা নার্ভের ব্যথা যে হচ্ছে এটা আমরা বুঝবো কি করে, মানে এমনি ব্যথার নার্ভের ব্যথার মধ্যে কি পার্থক্য রয়েছে এটা আমরাই বা জানবো কি করে। মানে এমনি আমাদের ধরুন ঘাড়ে ব্যথা হচ্ছে, সেটা কি স্পন্ডিলাইসিসের জন্য হচ্ছে, নার্ভ কম্প্রেশনের জন্য হচ্ছে, না কি কারণের জন্য হচ্ছে, নাকি এমনি শোয়ার প্রবলেমের জন্য হচ্ছে, এগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা যারা আমজনতা, সাধারণ মানুষ, যারা আমি যেমন ব্যথা হলে আমরা তাকে ব্যথাই বলে বুঝবো। তার জন্য কী কী টেস্ট দরকার বা কী করা দরকার সেটা আমরা জানবো। কিন্তু তার আগে একজন ফোনে রয়েছেন, আপনারা ফোন করুন। আজকে সরাসরি আপনারা কথা বলতে পারবেন। টিভি স্ক্রিনে যে সরাসরি বলে যে নাম্বারটা যাচ্ছে, সরাসরি ফোন করবার যে নাম্বার, এখানে আপনি ফোন করতে পারেন। আর নিচের এই যে নাম্বারটা যাচ্ছে যেটা বুকিংয়ের নাম্বার, এই যে 983023555737, এটা হচ্ছে বুকিং নাম্বার। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। পাঁশকুড়া থেকে বলছি। কোথা থেকে? পাঁশকুড়া থেকে বলছি, পাঁশকুড়া থেকে। পাঁশকুড়া থেকে বলছেন, হ্যাঁ বলুন। হ্যাঁ, নিতাই বেরা। হ্যাঁ বলুন নিতাইদা। বলছি আমার পায়ে সবসময় জ্বালা করে শিরাগুলো। আজকে বছর 5 বিভিন্ন ওষুধ খাচ্ছি কিন্তু কিছুতেই কমছে না। আচ্ছা, মানে আচ্ছা, পায়ের কি সময় নিচে? জ্বালা করছে, হাত এবং পায়ের শিরাগুলো ফুলে গেছে এবং সবসময় জ্বালা করছে। আচ্ছা শুনুন ম্যাডাম কি বলছেন, কি হচ্ছে? আপনার পায়ের তলায় জ্বালা করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আপনার সুগারের কোনো সমস্যা রয়েছে কি? না, সুগার নরমাল। সুগার নর্মাল। বা আপনার কোমরের কোনো সমস্যা, যে কোমরে আপনার ব্যথা বা ঘাড়ে কোনো ব্যথা, এরকম কোনো সমস্যা কিছু রয়েছে? ঘাড়ে এমনি ব্যথা, কিন্তু ঘাড়ে ব্যথা আছে। আচ্ছা, দেখুন আপনার যদি পায়ের তলায় বা হাতের চেটোতে এরকম যদি আপনার জ্বালা হচ্ছে, তাহলে এটা কিন্তু আপনার একটা নিউরোলজিক্যাল প্রবলেম, আপনার নার্ভের সমস্যা থেকে কিন্তু এটা মেইনলি হচ্ছে। এবার সুগার আপনার নেই, তো সেখান থেকে আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আপনার যদি ঘাড়ের বা কোমরের যদি হাড় ক্ষয় পেতে থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আপনার নিউরোপ্যাথির সমস্যা আসতে পারে, বা আপনার রেডিকুলোপ্যাথির সমস্যা হতে পারে, যেখানে আপনার নার্ভের মধ্যে যে রক্ত সঞ্চালন তার মধ্যে অবস্ট্রাকশন চলে আসবে, মানে সেখানে সেটা বাধাপ্রাপ্ত হবে, নিচের দিকে ব্লাড ফ্লোটা ঠিকভাবে হবে না। তার জন্য আপনার পায়ের মধ্যে এরকম জ্বালা করা, বা এরকম পাটা ভারী ভারী মনে হওয়া, বা আপনি ফ্লোরে পা রাখলে আপনার মনে হবে আপনি কোনো তুলোর উপরে পা রাখছেন, এরকম সেন্সেশন কিন্তু আপনার আস্তে আস্তে গ্রো করতে পারে, আস্তে আস্তে কিন্তু আসতে পারে। তো আপনার নার্ভের সমস্যা রয়েছে, একটু প্রয়োজন হবে আপনি একটুখানি যদি কনসালটেশন করতে পারেন। আপনি পাঁশকুড়া থেকে ফোন করছেন, আমার মনে হয় আপনার খড়গপুর চেম্বার বা মেদিনীপুর চেম্বার, যেটা আপনার বাড়ির কাছাকাছি রয়েছে, আপনি সেখানে এসে যোগাযোগ করতে পারেন। একটু শুধু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নেবেন যে কখন আর কোথায় এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন।
তারপর কি রিপোর্ট করতে হবে, কিভাবে থাকলে আপনি ভালো থাকবেন, সবটাই আমরা আপনাকে গাইড করব। আপনারা ফোন করতে থাকুন আজকে লাইভ অনুষ্ঠানে, আপনাদের কথা আমরা শুনবো। কিন্তু ওই যে প্রবলেম, যে নার্ভের ব্যথা আমরা আইডেন্টিফাই করব কি করে, আমরা বুঝবো কি করে যে আমাদের নার্ভের ব্যথা হচ্ছে ম্যাডাম, এবং তার জন্য কি পরীক্ষা আছে? আমি কি পরীক্ষা করে নিয়ে চেম্বারে আসবো, নাকি আমি ফার্স্ট টাইম চেম্বার ভিজিট করব, তারপর আপনাদের অ্যাকর্ডিং টু প্রেসক্রিপশন আমরা পরীক্ষা করতে যাব? আচ্ছা, এটা খুব সুন্দর একটি প্রশ্ন যে কি করে আপনি ডিফারেন্সিয়েট করবেন যে আপনার এটা হাড়ের সমস্যার জন্য নাকি নার্ভের সমস্যার জন্য। দেখুন, আপনার হাড়ের যখন সমস্যা হবে, মেইনলি আপনার যে বিগ জয়েন্ট যেগুলো রয়েছে, আপনার হাঁটু, আপনার ঘাড় বা আপনার কোমর বা আপনার যে এলবো জয়েন্ট, কনুই, এর মধ্যে আপনার প্রচণ্ড ব্যথা হবে। আবার সেখানে আপনার কিছু কিছু ক্ষেত্রে জ্বালা একটা অনুভব হতেও পারে। কিন্তু আপনার নার্ভের সমস্যা যদি হয়, সেখানে আপনার ব্যথার পাশে পাশে আপনার ঝিঝি ধরা বা অবশ হয়ে যাওয়া বা হেভিনেস ফিল হওয়া, যে পা আপনার ফুলে যাচ্ছে বা হেভিনেস মনে হচ্ছে যে পাটা আপনি তুলতে পারছেন না বা আপনার হাতে আপনি জোর পাচ্ছেন না, এইগুলোও কিন্তু আপনার পাশাপাশি দেখা দেবে। শুধু যে ব্যথা হবে সেরকম নয়। আপনার যদি হাড়ের সমস্যা হয়, শুধুই হয়তো ব্যথা থাকবে, তার সাথে একটু জ্বালাভাব ভেতরে ভেতরে হতে পারে। নার্ভের সমস্যা থাকলে তার মধ্যে আপনার ব্যথার পাশাপাশি আপনার হাতের মধ্যে একটু অবশ হয়ে যাওয়া বা ঝিঝি ধরা, একটু ভারী অনুভব হওয়া, এই সমস্যাগুলো কিন্তু আপনার পাশাপাশি দেখা দেবে, অল্প বিস্তর হলেও দেখা দেবে। এইবার হচ্ছে যে তার জন্য আপনি কি পরীক্ষা করবেন, মানে এরকম কোন পরীক্ষা করলে আপনি নার্ভের সমস্যা বুঝতে পারবেন। প্রথমত, নার্ভের কোনো প্রবলেম রয়েছে কিনা সেটা জানার জন্য আমরা বেসিক একটা এমআরআই রিপোর্ট করতে পারি। তার থেকে বেটার হবে যদি আপনি একটা ইএমজি অ্যান্ড এনসিভি রিপোর্ট করান। এটি একটি আপনার সম্পূর্ণ নার্ভের জন্য রিপোর্ট। এমআরআই করলে আপনার হাড়, নার্ভ দুটোই আপনার বোঝা হবে। আর ইএমজি এনসিভি থেকে আপনার শুধুমাত্র নার্ভের কোনো সমস্যা রয়েছে কিনা সেটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যায়। তো ইএমজি এনসিভি আমরা প্রথমেই আমরা বলি না করার জন্য। আপনার যদি রিপোর্ট আপনি নাও করে থাকেন তাতেও কোনো অসুবিধা নেই। ইনিশিয়ালি যেগুলো বেসিক টেস্ট রয়েছে সেগুলো করার পর প্রয়োজন হলে আমরা ইএমজি এনসিভিতে যাব। সেটা ডাক্তারবাবুরা বলে দেবেন, সেই অনুযায়ী আপনি টেস্ট করাবেন। আপনি ওপরের দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করুন। হ্যাঁ, আর নিচের দেওয়া যে নাম্বার রয়েছে, উপরে হচ্ছে সরাসরি ফোন করবার নাম্বার, নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে আপনি বুক করতে পারেন। হতে পারে এরকম যে আপনি এখন ফোন পাচ্ছেন না, তৎসত্ত্বেও কিন্তু বুকিং অপশন আপনার কাছে খোলা রয়েছে, আপনি বুকিং করে নিতে পারেন। কে আছেন পরের ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি আউসগ্রাম থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। আউসগ্রাম থেকে জয়ন্ত। কি হয়েছে জয়ন্তবাবু আপনার? আমার হয়েছে বলতে, আমি চুলের মানে রং লাগাই, কলম লাগাই, তাতে করে আমার শরীরে সব ফুলে যায় বা সবসময় ইচিং, মানে কুটকুট করছে বা চিচির চিচির জল, তবে দু একটা বিন্দু বিন্দু এই ফুসকুড়ির মতো বেরিয়ে গেছে। তো এটা নিয়ে সমস্যা রয়েছে। আমি মাঝে মাঝে লাগাতে হয়, লাগাই মানে প্রয়োজনের মানে মনে হয় লাগাতে আর কি, সেই জন্য এটা লাগালে পরেই আমার এই জিনিসটা হচ্ছে। দেখুন, আমি চিকিৎসাবিদ্যার কিছু জানি না, কিন্তু আমি জানি এটা ম্যাডাম বলবেন যে এটা কোনো স্কিন অ্যালার্জির জন্য হচ্ছে। আপনার কেউ কিছু বলেছে এই বিষয়ে কোনো সময়? অ্যালার্জির কোনো টেস্ট করা বা কিছু করা করেছেন আপনি? অ্যালার্জি টেস্ট করেছিলাম, অ্যালার্জি আছে, শরীরে বলেছে আমরা অ্যালার্জি আছে, কিন্তু সেটা খাবার জিনিসে বলেছিল, বেগুন, চিংড়ি মাছ বা আপনার এই সমস্ত কিছু জিনিস সেগুলো আমি অ্যাভয়েড করি। আচ্ছা, কিন্তু তাও হচ্ছে, তাই তো? তাতেও হচ্ছে। বেশ, তাহলে আয়ুর্বেদ ট্রিটমেন্ট কি করতে পারে ম্যাডাম, কি বলবেন? আচ্ছা, আপনি বললেন যে চুলে কালার যখন করছেন তখনই আপনার ইচিং এর সমস্যা হচ্ছে, তাই তো? হ্যাঁ। একটু আপনার বয়সটা বলবেন? আমার বয়স 53। আচ্ছা, প্রথমত তো আপনাকে বলবো যে আপনার যখন পজিটিভ ফ্যাক্টরটা আপনার জানা রয়েছে যে আপনার চুলে কালার করলে তবে আপনার ইচিংয়ের সমস্যাগুলো হচ্ছে, তো প্রথমত আপনাকে তো ওই জিনিসটাকেই বন্ধ করতে হবে। প্রয়োজন হলে আপনি যেগুলো মেডিকেটেড হেনা যেগুলো রয়েছে আপনি সেটা ব্যবহার করুন, সেটা আপনার জন্য ভালো হতে পারে। কারণ এই যে কালারগুলোর মধ্যে সালফেট রয়েছে, বেনজিন রয়েছে, তো এগুলো অনেকেরই স্কিনকে ঠিকভাবে সেটা হয়তো স্যুট করে না। আপনার যদি সেনসিটিভ স্কিন হয়ে থাকে তাহলে সেটা আপনাকে স্যুট করবে না, সেখান থেকে আপনার এই অ্যালার্জির সমস্যা আসবে। এবার আপনার রক্তের মধ্যে যদি অ্যালার্জির মাত্রা বেশি থাকে সেটাকেও কম করতে হবে, মানে দুটো মিলেই আপনার সমস্যাটা করছে। আপনার অ্যালার্জি থাকলে সেটাকে কম করতে হবে। তার জন্য যে খাবারগুলো আপনি বললেন যে চিংড়ি মাছ, বেগুন বা ডিম, দুধ, এগুলো আপনি একটু অ্যাভয়েড করুন। কিন্তু শুধু এটা অ্যাভয়েড করলেই তো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে না, একটু তার জন্য চিকিৎসারও প্রয়োজন রয়েছে। প্রথমত আপনাকে যেটা শিফট করতে হবে, আপনার
চুলের কালারটাকে আপনি চেঞ্জ করুন, সেটা যদি আপনি কোনো মেডিকেটেড হেনা যদি ব্যবহার করেন সেটা আপনার জন্য ভালো হবে। আর তারপর অ্যালার্জি কতটা রয়েছে সেটা দেখার পর কিন্তু একটু আপনার চিকিৎসারও প্রয়োজন রয়েছে। খাবার আপনি যেগুলো এখন বাদ রেখেছেন সেটা আপনি বাদ রাখুন। আমি এইটুকু এখন আপাতত আপনাকে গাইড করতে পারি। তারপর আপনার যদি মনে হয় যে না একটু এটা দেখানোর প্রয়োজন রয়েছে, আপনাকে এটা প্রবলেম দিচ্ছে, তাহলে একটু আমাদের চেম্বারে এসে দেখা করবেন। ঠিক আছে, এবার আমরা চলে আসি যে আয়ুর্বেদ ট্রিটমেন্ট, এই যে নিউরোপ্যাথিক পেনের ক্ষেত্রে। কারণ এই নার্ভকে ঠিক রাখবার জন্য আয়ুর্বেদে অনেক রকম পদ্ধতি রয়েছে, বিশেষত আয়ুর্বেদের সেই সনাতন পদ্ধতি যেটা হচ্ছে পঞ্চকর্মা পদ্ধতিও রয়েছে, মারাত্মক মানে এটা কাজ করে। এবং বহু মানুষ আমি জানি এবং শুনেছি এতদিনে যে তারা বিভিন্ন রাজ্যে, মানে এই রাজ্য পেরিয়ে অন্যান্য রাজ্যে চলে যায় পঞ্চকর্মা করতে। তাহলে এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এনবিপি, আজকে তো এত কথা আমরা বলছি, এত রিসার্চের কথা বলছি, এত নিউ ইনফ্রাস্ট্রাকচারের কথা আমরা বলছি, এনবিপি কি কলকাতা শহরের বুকে বা এই রাজ্যের মধ্যে থেকে, সেটা শিলিগুড়ি হতে পারে, কলকাতা হতে পারে, আমি কি পঞ্চকর্মা পদ্ধতি মানে একদম আপ টু ডেট ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পেতে পারি? এটা আপনারও একটা মনের প্রশ্ন আছে। কিন্তু তার আগে আমি জানবো, আয়ুর্বেদে কি সত্যি পঞ্চকর্মাই একমাত্র নিউরোপ্যাথিক পেনের ক্ষেত্রে ট্রিটমেন্ট, নাকি আরও অন্যান্য কিছু আছে? না, পঞ্চকর্মা থেরাপি তো অবশ্যই একটা বিশাল বড় জায়গা রয়েছে তার এই নিউরো যে কোনো প্রবলেমের জন্য, কিন্তু তার পাশাপাশি মেডিকেশন, অবশ্যই কিছু মেডিসিনের দরকার রয়েছে। কারণ যেরকম আপনার এক্সটার্নালি কাজ করবে, ইন্টারনালিও তাকে ঠিক করতে হবে। এক্সটার্নালি আপনার শুধু অ্যাপ্লিকেশন থেকে তো কোনোদিনও ঠিক হবে না, আপনাকে ইন্টারনাল মেডিকেশনের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, কিন্তু সেটা আপনার এরকম নয় যে সারা জীবন আপনি ওষুধ খেয়ে যাবেন। কারণ এমএনডির মতো ডিজিজ, মোটর নিউরন ডিসঅর্ডার, আমি কালকেই একজন পেশেন্ট দেখেছি এমএনডির, স্পেসিফিক্যালি ওনাকে বলে দেওয়া হয়েছে যে এই রোগের কোনো সমাধান নেই, আমরা আর কিছু করতে পারবো না, সামান্য কিছু সাপোর্টিভ ভিটামিন ওনাকে মেডিসিন দিয়ে রাখা হয়েছে, কোনো স্পেসিফিক মেডিকেশনও নেই। তো সেখান থেকে পেশেন্ট আমাদের দেখাতে এসছে, পেশেন্টকে দেখা হয়েছে, থেরাপির জন্য অ্যাডভাইসও করা হয়েছে, সেখানে কিন্তু মেডিসিনও রয়েছে, আর পঞ্চকর্মা থেরাপিরও একটা খুব সুন্দর পার্ট রয়েছে। এইবার পঞ্চকর্মা থেরাপির মধ্যে এখন অনেক কিছু উন্নত হয়ে গেছে। আগে শুধুমাত্র যেটা আমরা স্নেহন, সেদন বা অভ্যঙ্গ এইটুকুর মধ্যে ছিল, এখন আরও অন্যান্য অনেক ধরনের পার্ট চলে এসছে, অনেক ধরনের নতুন নতুন থেরাপি চলে এসছে, যেগুলো কিনা যথেষ্ট রকমভাবে রিসার্চ করার পরেই এখন সেগুলো অ্যাপ্লাই করা হয়ে থাকে। কাপিং থেরাপি তার মধ্যে রয়েছে, খুব সুন্দর সেটা কাজ করে। আয়ুর্বেদে সেগুলোর আগে থেকেই কিন্তু বলা ছিল, যেটাকে আমরা অলাবু বলে থাকি, তো সেটাও কিন্তু আপনার একটা ট্রিটমেন্টের মধ্যেই পড়ে। এখন আমরা এটাকে কাপিং থেরাপি বলে থাকি, সেটাও নার্ভের জন্য খুব ভালো একটা চিকিৎসা পঞ্চকর্মা থেরাপির মধ্যে। তো পঞ্চকর্মা থেরাপিতে অনেক ধরনের নতুন নতুন এখন দিক চলে এসছে, তার পাশে মেডিসিন তো রয়েছেই। মোটামুটি এই দুইয়ের সমন্বয়ে আপনার নার্ভের যে কোনো সমস্যা, সেটা আপনার নিউরোপ্যাথিক কোনো পেইন হোক, আপনার রেডিকুলোপ্যাথি হোক, বা আপনার কার্পাল টানেল সিনড্রোম হোক, বা আপনার এমএনডি, মাসকুলার ডিস্ট্রফি, যে কোনো ধরনের সমস্যা, প্রত্যেকটারই সমাধান কিন্তু এর মধ্যেই রয়েছে। আচ্ছা, আপনারা আমাদেরকে ফোন করুন। আর এই আপনার পঞ্চকর্মা পদ্ধতি, এটা আপনারা কিভাবে করতে পারবেন, বা মানে তার কিভাবে মানে মেডিকেল কোর্সটা কিভাবে রয়েছে সেটাও আপনাদেরকে বলে দেবো। কারণ এর মধ্যে অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেছেন এখানে যে পঞ্চকর্মা পদ্ধতি কোন কোন ক্ষেত্রে কাজে লাগতে পারে, বা আমরা কিভাবে করতে পারি, বা এনবিপির কথা আপনি বলছেন, এদের ইনফ্রাস্ট্রাকচার কীরকম, কোথায় গেলে করতে হয়। অনেকে প্রশ্ন করেছেন এটা যে আমাকে ভর্তি থাকতে হবে কি না, বা কতক্ষণের এটা কোর্স, বা এই পঞ্চকর্মা কী করা হয়, ইত্যাদি নানান বিষয় মানুষের নানান অজানা জায়গা থেকে প্রশ্ন আছে। আমারও বাইরে হয়ে বেশ কিছু জায়গায় জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে, সেগুলো আনবো ম্যাডামের কাছে। কিন্তু এর পরের ফোনে কে আছেন একবার শুনে নি। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি মিরপুর পূর্ব বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কি হয়েছে আপনার? হ্যাঁ বলুন। আমার পায়ের তলাটা খুব ঝিনঝিন ঝিনঝিন ধরে, আর কোমর থেকে, পায়ের তলা, কোমর থেকে পায়ের তলা পর্যন্ত খুব ঝিনঝিন করে, আর আমরা পায়ের জ্বালা করে খুব। এ তো সেই প্রথম কলার যা বললেন একই রকম, পায়ের তলা জ্বালা করছে, ঝিনঝিন করছে। আচ্ছা, এই সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? আমার সমস্যাটা হচ্ছে বলতে আমার বছর 2 হচ্ছে। একবার কোমরের জন্য খুব অচল হয়ে গেছিল, এই ডক্টর বাবুকে দেখিয়েছিলাম, দেখাবো। তো এখন কোনো চিকিৎসার মধ্যে আপনি রয়েছেন কি, বা এর জন্য কোনো চিকিৎসা কিছু করিয়েছেন আপনি? না, এখন যে মাসটার আগে করেছিল। হ্যাঁ, তো আপনার রোগটা কি রয়েছে সেটা আপনি জানেন, বা আপনাকে বলা হয়েছে যে আপনার এই সমস্যার জন্য এগুলো আপনার হচ্ছে, কিছু আপনি জানেন, কিছু বলা হয়েছে আপনাকে? না, বলিনি তো।
ডক্টর কিছু বলেন নাই। আচ্ছা, তো দেখুন, প্রথমত তো আপনার বললেন যে কোমর থেকে একদম পায়ের নিচে অবধি আপনার সমস্যা হচ্ছে। তো আপনার যেরকম আপনি আপনার সিমটমসগুলো বললেন তার থেকেও মোটামুটি এইটুকুই বোঝা যাচ্ছে যে আপনার ক্ষেত্রে কিন্তু নার্ভের সমস্যা রয়েছে, কিন্তু তার উৎপত্তি আপনার কোমর থেকে। আপনার যে কোমরের হাড়গুলো, সেখান থেকে সেই হাড়গুলোই নষ্ট হয়ে হয়ে আপনার নার্ভের উপর এখন একটা প্রেশার হচ্ছে, আপনার নার্ভের সমস্যা হচ্ছে তার থেকে। তো আপনারও কিন্তু উৎপত্তিস্থল সেই কোমর থেকেই। তো আপনি কোমর ঝুঁকে কোনো কাজ করবেন না বা ভারী কোনো জিনিস তোলা, এগুলো আপনি কিন্তু একদমই করবেন না। আর এই যে নার্ভের প্রবলেমগুলো আপনার হচ্ছে, আপনি এখন যদি ঠিকঠাক চিকিৎসা না করান, আস্তে আস্তে কিন্তু আপনার পায়ের মধ্যে আর কোনো সেন্সেশনই থাকবে না, আপনি চলাফেরাটুকু আপনি নিজে করতে পারবেন না। তো একটুখানি আমি আপনাকে বলবো যে একটু আপনি সঠিকভাবে সঠিক জায়গায় চিকিৎসাটা করান, যাতে ভবিষ্যতে আপনার এই প্রবলেমগুলো না হয় যে আপনি নিজে একটু ভালোভাবে চলাফেরাও করতে পারছেন না। এই সময়টা যাতে না আসে তার জন্য একটু চিকিৎসাটা ঠিকভাবে করাবেন। আসুন, এবার আপনারা চিকিৎসা করাতে গেলে কোথায় কোন চেম্বারে আসবেন এবং এনবিপির কোন কোন চিকিৎসককে আপনি কোন চেম্বারে অ্যাভেলেবেল পাবেন সেটা একবার বলে দিই আপনাদেরকে, তাহলে আপনাদের সুবিধা হবে। আগামীকালকেই আচ্ছা, আরেকটা কথা বলে দিই যে কোনো চেম্বারে বুকিং করতে গেলে এই নিচের নাম্বার দুটোতে ফোন করে বুক করতে হবে। আর যদি মনে হয় যে আপনার বাড়ি থেকে কাছের চেম্বার, আপনি নিজে কনফিউজড হয়ে যাচ্ছেন যে কোনটা কাছে হবে, নিচে হেল্পলাইন নাম্বারে জিজ্ঞেস করে নেবেন যে কোথায় আপনি আসবেন, কোথায় কবে কোন চিকিৎসক রয়েছেন সেটাও আপনারা শুনে নিন। 16 তারিখ হচ্ছে বনগাঁয় চেম্বার রয়েছে। বনগাঁর চেম্বার মানে 16 তারিখ মানে আগামীকাল। এস ভাদুড়িকে আপনি পাবেন। ডক্টর এ হালদারকে আপনি পাবেন হচ্ছে ক্যানিংয়ের চেম্বারে। ক্যানিংয়ের চেম্বার হচ্ছে আগামীকাল বাদ দিয়ে পরশু দিন 17 তারিখে। 18 তারিখে 4টে জায়গায় চেম্বার রয়েছে। 1 হচ্ছে শিলিগুড়িতে, 2 হচ্ছে খড়গপুরে, 3 হচ্ছে বহরমপুরে, 4 হচ্ছে দুর্গাপুরে। এই সমস্ত জায়গায় চেম্বার হচ্ছে 18 তারিখে। শিলিগুড়িতে আপনি পাবেন ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মাকে। এস ভাদুড়িকে আপনি পাবেন হচ্ছে খড়গপুরে। বহরমপুরে আপনি পাবেন হচ্ছে ডক্টর এ হালদারকে। আর এন ভট্টাচার্যকে আপনি পাবেন দুর্গাপুরে। 19 তারিখে 5টা জায়গায় চেম্বার রয়েছে, 5টা ডিরেকশনে। কি কি? সেটা হচ্ছে গুয়াহাটি, গঙ্গারামপুর, আগরতলা, কৃষ্ণনগর আর হচ্ছে জামশেদপুর। গুয়াহাটিতে যে আসামের যে চেম্বার, সেখানে ডক্টর বিনোদ শর্মাকে আপনি পাবেন। ডক্টর এস ঘোষালকে আপনি পাবেন হচ্ছে গঙ্গারামপুর। আগরতলাতে আপনি পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে। এ হালদারকে আপনি পাবেন হচ্ছে কৃষ্ণনগরে। আর জামশেদপুর আপনি পাবেন হচ্ছে এস ভাদুড়িকে। ডক্টর বি শর্মাকে আবার আপনি পাবেন হচ্ছে মেচেদাতে 22 তারিখে। মেদিনীপুরের যারা পেশেন্ট, তারা মেচেদা যাদের কাছে হবে, তারা মেচেদা চেম্বারে আসবেন, নাম লিখিয়ে রাখবেন এখনই। 24 তারিখে হচ্ছে রামনগর চেম্বার রয়েছে, এখানেও ডক্টর বি শর্মাকে আপনি পাবেন। এ হালদারকে আপনি পাবেন হচ্ছে আরামবাগ চেম্বারে। আরামবাগের চেম্বার হচ্ছে 24 তারিখে। 25 তারিখ যে চেম্বার রয়েছে, সেই 25 তারিখের চেম্বার হচ্ছে আপনার মেদিনীপুরে চেম্বার রয়েছে। আপনি মেদিনীপুরের ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মাকে আপনি মেদিনীপুরের চেম্বারে পাবেন। এছাড়াও বাঁকুড়ায় চেম্বার রয়েছে, বাঁকুড়ায় আপনি ডক্টর এ হালদারকে পাবেন। ডক্টর এস ঘোষালকে পাবেন আপনি মালদাতে। আর বর্ধমান আপনি পাবেন হচ্ছে ডক্টর এন ভট্টাচার্যকে। 25 তারিখের চেম্বার বললাম এটা, 25শে এপ্রিল। 26 তারিখের চেম্বার হচ্ছে পুরুলিয়াতে। 26 তারিখে হচ্ছে 4টে জায়গায় চেম্বার আছে, পুরুলিয়া, শিলচর, কোচবিহার এবং বোলপুর। যার যে বাড়ির কাছে যে চেম্বার হবে সেই চেম্বারে আপনারা আসবেন ফিজিক্যালি। 26 তারিখে পুরুলিয়ার চেম্বারে থাকবেন হচ্ছে ডক্টর এ হালদার। এস ভাদুড়ি থাকবেন হচ্ছে শিলচরে। কোচবিহারে থাকবেন হচ্ছে ডক্টর বিনোদ শর্মা। আর বোলপুরে থাকবেন হচ্ছে ডক্টর এন ভট্টাচার্য। 27 তারিখে যে চেম্বার রয়েছে সেটা হচ্ছে ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে আপনি পাবেন। ডক্টর বি শর্মাকে আপনি পাবেন হেড়িয়াতে 28 তারিখে, 28 এপ্রিলে। 3 তারিখে আসানসোলের চেম্বারেও আপনি ডিরেক্টর স্যারকে ডক্টর বি শর্মাকে পাবেন। এস ঘোষালকে আপনি পাবেন ডিব্রুগড়ে, আসামে 4-5। আসামের চেম্বার হচ্ছে 4 মে, পরের মাসে। 6 তারিখে আপনি কাকদ্বীপে পাবেন হচ্ছে ডক্টর এস ঘোষালকে। এরপর আপনি আবার ডক্টর এস ঘোষালকে পাবেন হচ্ছে রায়গঞ্জে 8 তারিখে। 11 তারিখে 11-5 হলদিয়াতে চেম্বার রয়েছে, এখানে আপনি ডক্টর এ হালদারকে পাবেন। এই সমস্ত চেম্বারের বুকিং নিচের দেওয়া বুকিং নাম্বারে হবে, অর্থাৎ হেল্পলাইন নাম্বারে হবে। যারা বুঝতে পারছেন না কার কোথায় বাড়ি, কোন চেম্বারের কাছে, হেল্পলাইন নাম্বারে জিজ্ঞেস করে নেবেন। কলকাতা এবং হাওড়াতে একাধিক জায়গায় এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চেম্বার রয়েছে। যদি আপনি কলকাতার চেম্বারে দেখাতে চান, তাহলে কলকাতার চেম্বার বা হাওড়া চেম্বারের জন্য বুক করতে পারেন। পরের ফোনে কে আছেন? হ্যাঁ, আমি সুব্রত শাহ কুচবিহার থেকে বলছি। কে বলছেন? নামটা একটু বলুন।
সুব্রত সাহা কুচবিহার থেকে বলছি। সুব্রত সাহা কোচবিহার থেকে। বলুন দাদা, কি হয়েছে আপনার? আচ্ছা, আমার এক ফ্রেন্ডের ওই স্কুলের উনি পড়ান, তা ওনার একটু হাতে এবং পায়ে সেটি হয়েছে, হ্যাঁ, মানে 10 বছর আগের থেকে। ওটা কি আপনাদের কিউরেবল না? অ্যালোপ্যাথি অনেক করেছে, বলছে কিছু হচ্ছে না। তা এটা কিভাবে কিওর করা যায়? কোনো রেমিডি আছে আপনাদের? এটা কার হয়েছে? আমাদের এক কলিগ। আপনার একজন কলিগের? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনুন। আচ্ছা, ওনার এই সমস্যাটা আপনি বললেন 10 বছর ধরে রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ওষুধ অ্যালোপ্যাথি খেয়েছি, আচ্ছা। ঠিক হচ্ছে না। হাতে এবং পায়ে এখন একটু ছড়ানোর ভয় আছে কিনা। আচ্ছা আচ্ছা, দেখুন, প্রথমত তো 10 বছর ধরে উনি কোথাও চিকিৎসা করছে, কিন্তু সেখানে যদি কোনো ধরনের ফ্রুটফুল রেজাল্ট না পায়, তো আমার মনে হয় 10 বছর সময় ওনার সেখানে ওয়েস্ট করাটা একদম ভুল ছিল। ট্রিটমেন্ট এক হয় যে আপনি করুন যাতে আপনি ঠিক হয়ে যাচ্ছেন, আর নয়তো আপনি করবেনই না, দুটোর একটা আপনাকে করতে হবে। এবার যাই হোক, যেটাই ওনার হয়ে গেছে সেটা নিয়ে এখন কথা বলে লাভ নেই। এবার আপনি যেটা জানতে চাইলেন যে এই সেতি রোগের জন্য বা ভিটিলিগোর জন্য আয়ুর্বেদে কোনো চিকিৎসা রয়েছে কিনা, বা এনবিপি সেটা সারাতে পারবে কিনা, তো হ্যাঁ, অবশ্যই সারাতে পারবে, আর অবশ্যই তার ট্রিটমেন্ট রয়েছে। কারণ এটা এরকম তো নয় যে উনি জন্ম থেকে ওনার এই সমস্যাটা ছিল। আর এই ভিটিলিগো সমস্যাটা কেন হয়, সেটা হচ্ছে আমাদের মেলানিন প্রোডাকশন ওই জায়গাটায় কম হয়ে যায়। মেলানিন যেটা আমাদের শরীরের একটা রঞ্জক পদার্থ, আমাদের যে প্রত্যেকের যে কালার রয়েছে সেটা মেলানিনের জন্য হয়। একটা স্পেসিফিক জায়গার মধ্যে সাদা প্যাচ মতো হয়ে যাচ্ছে, কারণ সেখানে মেলানিনের প্রোডাকশনটা হচ্ছে না, তার জন্য ওটা ডিসকালারেশন হয়ে যাচ্ছে। তো অবশ্যই সেটা ঠিক হওয়ার জায়গা রয়েছে, তার জন্য ওরাল মেডিকেশন রয়েছে, কিছু লোকাল অ্যাপ্লিকেশনের জন্য মেডিকেশন রয়েছে, অবশ্যই সেটা সারবে। আপাতত ওনাকে বলবেন যে যেদিন উনি আমিষ খাবার খাবে, মানে মাছ মাংস ডিম যেদিন খাবে, সেদিন দুধ বা দুধ জাতীয় কোনো জিনিস খাবে না, বা যেদিন দুধের জিনিস খাবে সেদিন আমিষ জিনিস খাবে না। এই জিনিসটা ওনাকে আপাতত এখন একটু ফলো করতে হবে। যদি ওনার চিকিৎসায় ওনার কোনো ধরনের লাভ না হয়ে থাকে, ইমিডিয়েটলি সেটাকে স্টপ করুন। আপনি কোচবিহার থেকে ফোন করছেন, আমি বলবো যে আপনি ভালো সময় ফোন করেছেন, কারণ কোচবিহারে আমাদের এই মাসের শেষের দিকে আমাদের কোচবিহারে খুব সম্ভবত চেম্বার রয়েছে, আর আমাদের ডিরেক্টর স্যার সেখানে থাকবেন চেম্বারে, ডক্টর বিশ্বকর্মা থাকবেন। একটু যোগাযোগ করুন, একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু আপনি নামটা বুকিং করান, যা ওনার রিপোর্টস বা প্রেসক্রিপশন রয়েছে বলবেন সেগুলোকে অবশ্যই সাথে করে নিয়ে আসতে, ওনার সমস্যার সমাধানও হবে। একটু সময় লাগতে পারে, যেহেতু 10 বছরের সমস্যা, কিন্তু সমাধান অবশ্যই রয়েছে। 26 তারিখে চেম্বার রয়েছে, হ্যাঁ, কোচবিহারে। 26 তারিখ কোচবিহার চেম্বারের জন্য আপনি বুক করে চলে আসতে পারেন, মানে আপনার কলিগকে পাঠিয়ে দিতে পারেন 26 তারিখে এই মাসের, এপ্রিলের। পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, ওই তো বললাম না, খেলেই অ্যাসিড হয়ে যাচ্ছে, তার সঙ্গে কথা বলবো। এই তো বলুন, আপনি, আপনার ফোন স্টুডিওতে এসছে, আমরা স্টুডিও থেকেই কথা বলছি। আপনি বলুন, কি, আপনি কোথা থেকে বলছেন আগে বলুন। পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। পশ্চিম মেদিনীপুর থেকে। কি হয়েছে? আপনার নাম কি? আমার নাম নিরঞ্জন মাইতি। নিরঞ্জন মাইতি। কি হয়েছে আপনার? মানে কোনো কিছু খেললেই 8 ঘন্টা পরে আবার অ্যাসিড হয়ে যাচ্ছে। 8 ঘন্টা পরে অ্যাসিড হচ্ছে? অ্যাসিড? অ্যাসিড, হ্যাঁ বলুন। খাওয়ার পরেই অ্যাসিড হয়ে যাচ্ছে। খাবার পরে অ্যাসিড হয়ে যাচ্ছে, ম্যাডাম। আচ্ছা, এই সমস্যাটা কি আপনার? হ্যাঁ, আমারই নিজের। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা আপনার? এটা সমস্যাটা হচ্ছে না, ওই 2-3 মাস বেশি হচ্ছে। 2-3 মাস ধরে হচ্ছে। দেখুন, আপনার প্রথমত খাওয়া দাওয়াটা যখন আপনি করবেন, একটু আপনি সময় নিয়ে খাওয়া দাওয়া করুন, ভালো করে চিবিয়ে খাবেন, বারে বারে খান, অল্প অল্প করে বারে বারে খান, যাতে আপনার খালি পেট না থাকে। আপনার যত খালি পেট থাকবে তত আপনার এই অ্যাসিডিটির সমস্যাটা কিন্তু হবে, ঠিক আছে? হাইপার অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে আপনার, মানে অ্যাসিড আপনার পেটের মধ্যে অতিরিক্ত পরিমাণ উৎপন্ন হচ্ছে, যার জন্য আপনার এরকম গলা বুক জ্বালা করা এই সমস্যাগুলো আপনার আসছে, ঠিক আছে? তো আপনি একটুখানি গরম জল খান, সারাদিন মোটামুটি 3 লিটারের মতো জল খাবেন, সেটা ঈষদুষ্ণ গরম জল খান। আর দুপুর আর রাতে, মানে আপনার যে লাঞ্চ বা ডিনার যেটা করেন, তারপর আপনি সামান্য একটু ঈষদুষ্ণ গরম জলের মধ্যে একটুখানি বিট নুন দিয়ে খাবেন, তাহলে এই অ্যাসিডিটির সমস্যা আপনার অনেকটা কম থাকবে। ঠিক আছে, এগুলো ফলো করলে আপনি সুস্থ থাকবেন। আর এই যে পেটের যে কোনো রকম সমস্যা, আপনাদেরকে বলে রাখি, আয়ুর্বেদ কিন্তু তার অব্যর্থ চিকিৎসা পদ্ধতি বহু বছর ধরে দিয়ে আসছে। আমরা ফলো করি না, খেয়াল করি না, অনেকে গুরুত্ব দিই না। সেই কারণের জন্য আমার গুরুত্ব দিলে মনে হয় পেটকে ঠিক রাখুন। নতুন বছরে, বাংলা বছরের রেজলিউশন আপনার এটা হোক, প্রতিজ্ঞা এটা হোক যে পেটকে ঠিক রাখবো। চৈত্র মাসের শেষ দিনে গিয়ে বলবেন যে আমার শরীরের অনেক সমস্যা থেকে আমি ভালো আছি। আজকে এখানেই শেষ করব। অনেক ধন্যবাদ ডক্টর ভট্টাচার্যকে। নমস্কার সবাইকে।